আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে চীন। সার্কাস ওগলছে রাশিয়া। উন্মত্ত ট্রাম্পের ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ এবার খেলা হবে সাদা সাদায়। রাশিয়ার হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাণিজ্য যুদ্ধে বড় মোড়, চীনের সঙ্গে কানাডার ঐতিহাসিক ইভি চুক্তি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে আবারও উত্তেজনার পারোত্তঙ্গে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরান যে কোনো পরিস্থিতির জন্য, এমনকি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আব্বাস আরাগাচির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে এবং প্রতিটি মুহূর্ত বিশ্ববাসীর জন্য নতুন নতুন শঙ্কার বার্তা বয়ে আনছে। তিনি বাগদাবে এক সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন যে ইরান শান্তি চায়, কিন্তু কেউ যদি মনে করে ইরান সংঘাতে ভয় পায় তবে তারা ভুলের স্বর্গে বাস করছে, কারণ দেশটির সামরিক ও কৌশলগত প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যা যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম। আরাগাচির এই বক্তব্যের কূটনৈতিক গুরুত্ব অপরিসীম, কারণ এটি শুধু একটি সাধারণ বিবৃতি নয়, বরং এটি পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার প্রতি একটি সরাসরি বার্তা যে তেহরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না। এবং তিনি আরও উল্লেখ করেছেন যে ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত, তেমনি শান্তির জন্য তাদের দরজা খোলা রয়েছে, তবে সেই শান্তি হতে হবে সম্মানের এবং সমতার ভিত্তিতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই অনড় অবস্থান মূলত তাদের অভ্যন্তরীণ শক্তি এবং আঞ্চলিক মিত্রদের ওপর আস্থার প্রতিফলন, যেখানে তারা বোঝাতে চাইছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির মুখে তারা নতি স্বীকার করবে না। বাগদাদ সফরের সময় আরাগাচি ইরাকি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন, যেখানে তিনি এই আশ্বাস দিয়েছেন যে ইরান কখনোই প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা সচেষ্ট থাকবে। কিন্তু বাইরের কোনো শক্তি যদি এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তবে তার ফল ভালো হবে না। আপনারা যারা নিয়মিত আমাদের খবরের দিকে নজর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের শীর্ষ কূটনৈতিকরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করছেন, এবং এই কূটনৈতিক দৌড়ঝাঁপ মূলত একটি বৃহত্তর জোট বা বোঝাপড়া তৈরির প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে, যাতে সম্ভাব্য যে কোনো সংকট মোকাবিলা করা সহজ হয়। অন্যদিকে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি এবং চাপ প্রয়োগের ফলে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে বলে মন্তব্য করেছে চীন, এবং এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দেশের একতরফা সিদ্ধান্ত বা শক্তির প্রদর্শন পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে, এবং তারা সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। চীন মনে করে যে আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধের মাঠে সমস্যার সমাধান খোঁজা একটি ভুল কৌশল, যা কেবল ধ্বংসই ডেকে আনবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে তা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় বিপর্যয় হতে পারে। ঠিক এই সময়েই রাশিয়ার পক্ষ থেকেও এসেছে অত্যন্ত তীর্যক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য, যেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুমকি-ধুমকি এবং যুদ্ধংদেহী মনোভাবকে একটি সার্কাস বা প্রহসন হিসেবে অভিহিত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বা ক্রেমলিনের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিমারা প্রায়শই নিজেদের অভ্যন্তরীণ সমস্যা বা রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে আন্তর্জাতিক অঙ্গনে কৃত্রিম সংকট তৈরি করে, এবং ইরানের ক্ষেত্রেও এখন ঠিক তাই ঘটছে বলে তারা মনে করেন। রাশিয়া মনে করে এই ধরনের যুদ্ধ খেলা মূলত অস্ত্র বিক্রির বাজার চাঙা রাখা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখার একটি অজুহাত মাত্র, যার সঙ্গে বাস্তবতার খুব একটা মিল নেই, বরং এটি বিশ্ববাসীকে বিভ্রান্ত করার একটি কৌশল।
চীনের এই সতর্কবাণী এবং রাশিয়ার এই ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ইরান একা নয়, বরং পরাশক্তি চীন এবং রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থন তাদের সাথেই রয়েছে। এই ত্রিদেশীয় সম্পর্কের রসায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, কারণ তারা চাইলেই এখন আর এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছে না। এবার দৃষ্টি ফেরানো যাক ইউরোপ ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের দিকে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু পদক্ষেপ এবং মন্তব্যের কারণে আটলান্টিকের দুই পাড়েই বাণিজ্যের বাতাস উত্তপ্ত হয়ে উঠেছে। এবং ট্রাম্প যেন এবার সরাসরি ঘোষণা দিয়েছেন যে ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ হবে একেবারে সাদাসাদাই বা সরাসরি। নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা নীতিতে অটল ছিলেন, এবং এখন তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপ এবং বাণিজ্য শর্ত কঠোর করার ইঙ্গিত দিচ্ছেন, যা ইউরোপের অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের অভিযোগ হল ইউরোপীয় দেশগুলো আমেরিকার বাজারে অবাধে পণ্য বিক্রি করলেও তারা আমেরিকান পণ্যের ওপর নানা বিধিনিষেধ বা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে, যা আমেরিকার অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং তিনি এই অসমতা দূর করতে বদ্ধপরিকর। বিশেষ করে জার্মান গাড়ি শিল্প, ফরাসি ওয়াইন এবং ইতালির লাক্সারি পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি, যা ইউরোপের রপ্তানি আয়ের ওপর বড়সড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও হাত গুটিয়ে বসে নেই, তারাও পাল্টা ব্যবস্থা হিসাবে আমেরিকান পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দুই পক্ষের মধ্যে একটি পুরোদস্তুর বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। খেলা হবে সাদাসাদায়। এই কথাটি দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে এবার আর কোনো কূটনৈতিক রাখঢাক থাকবে না, বরং সরাসরি অর্থনৈতিক লড়াইয়ের মাধ্যমেই সিদ্ধান্ত হবে কে কার চেয়ে বেশি শক্তিশালী। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলছেন যে যদি সত্যি আমেরিকা এবং ইউরোপের মধ্যে বড় আকারের বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তবে তা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এদিকে পূর্ব ইউরোপের রণাঙ্গন থেকে আসছে ধ্বংসযজ্ঞের খবর, যেখানে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে, এবং এই হামলাগুলোকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ আক্রমণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের মূল অবকাঠামো বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ মাধ্যমগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতকাল আসন্ন হওয়ার ঠিক আগ মুহূর্তে এই ধরনের হামলা ইউক্রেনের সাধারণ মানুষের জন্য জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে, কারণ বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়লে তীব্র শীতে লক্ষ লক্ষ মানুষকে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আবেদন জানিয়েছেন, যাতে তারা রাশিয়ার এই লাগাতার আক্রমণ প্রতিহত করতে পারে। কিন্তু যুদ্ধের দীর্ঘসূত্রিতার কারণে পশ্চিমা সহায়তার গতি কিছুটা স্লথ হয়ে আসছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা শুধুমাত্র সামরিক স্থাপনা এবং জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে ইউক্রেনের যুদ্ধ করার সক্ষমতা কমে যায়। তবে সরেজমিনে দেখা গেছে যে অনেক আবাসিক ভবন এবং বেসামরিক স্থাপনাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে রাশিয়া তাদের কৌশল পরিবর্তন করেছে, এবং তারা এখন ইউক্রেনের অর্থনীতি ও লজিস্টিক্স ভেঙে ফেলার উপর বেশি জোর দিচ্ছে, যাতে কিয়েভ আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। অন্যদিকে ইউক্রেনের জনগণ অদম্য সাহসিকতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করছে, এবং তারা ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে। কিন্তু বাস্তব চিত্রটি অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ইউক্রেনের এই ক্ষতি কাটিয়ে উঠতে বা রিকনস্ট্রাকশনের জন্য কয়েকশো বিলিয়ন ডলার এবং কয়েক দশক সময় প্রয়োজন হতে পারে। সবশেষে আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাসে একটি বড় মোড় বা টার্নওভারের খবর নিয়ে আলোচনা করব, যেখানে দীর্ঘদিনের প্রথাগত মিত্রতা বা বিরোধের সমীকরণ পাল্টে দিয়ে কানাডা এবং চীন একটি ঐতিহাসিক ইলেকট্রিক ভেহিকেল বা ইভি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারে বিশেষ করে উত্তর আমেরিকার বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে। কানাডা এবং চীনের এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন কানাডা তার প্রতিবেশী আমেরিকার সাথে তাল মিলিয়ে চীনের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের পথে হাঁটছিল। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পে টিকে থাকতে হলে চীনের উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের ইভি বা বৈদ্যুতিক গাড়ির কোনো বিকল্প নেই। এই চুক্তির ফলে কানাডার বাজারে চীনের তৈরি পরিবেশবান্ধব গাড়িগুলোর প্রবেশ সহজ হবে, এবং কানাডায় চীনা কোম্পানিগুলো তাদের অ্যাসেম্বলি প্ল্যান্ট বা ব্যাটারি তৈরির কারখানা স্থাপন করতে পারবে, যা কানাডার অর্থনীতিতে নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের জোয়ার আনবে বলে আশা করা হচ্ছে।
এই সিদ্ধান্তটি আমেরিকার জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ তারা চেয়েছিল উত্তর আমেরিকার বাজার থেকে চীনের প্রভাব কমিয়ে আনতে। কিন্তু কানাডার এই স্বাধীন বাণিজ্য নীতি প্রমাণ করছে যে জাতীয় স্বার্থের কাছে ভূ রাজনীতি অনেক সময় গৌণ হয়ে যায়। চীনের ইভি কোম্পানিগুলো যেমন BYD বা নিও বর্তমানে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে এবং তাদের গাড়ির দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। তাই কানাডার ভোক্তারা এই চুক্তির ফলে লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে। পরিবেশবাদীরাও এই চুক্তিকে স্বাগত জানাচ্ছেন, কারণ এটি কার্বন নিঃসরণ কমাতে এবং সবুজ পৃথিবী গড়তে সহায়ক হবে। তবে সমালোচকরা বলছেন যে এর ফলে কানাডা চীনের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। তবুও কানাডার সরকার মনে করছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রযুক্তির আদান-প্রদান নিশ্চিত করতে এই চুক্তির কোনো বিকল্প ছিল না। এটি প্রমাণ করে যে বাণিজ্যের ক্ষেত্রে কোনো শত্রু বা মিত্র চিরস্থায়ী নয়, বরং প্রয়োজনই সম্পর্ক নির্ধারণ করে। এই ঘটনাটি গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থায় চীনের আধিপত্যের আরেকটি প্রমাণ, এবং এটি পশ্চিমা বিশ্বের ঐক্যে ফাটল ধরাতে পারে কিনা তা নিয়েও চলছে জোর বিতর্ক। বন্ধুরা, আজকের এই 5টি ব্রেকিং নিউজ এবং তার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আমরা চেষ্টা করেছি প্রতিটি খবরের পেছনের কারণ এবং প্রভাব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে।